আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবার আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে এসএসসি লেভেলের রসায়ন বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায় আছে, এই অধ্যায়ে আমি আমার প্রথম ভিডিও যেটা আপলোড করেছিলাম তার মধ্যে আমি কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। বাকি আজকে দ্বিতীয় পার্টের মধ্যে আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকের যে টপিকসগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিকস এবং তোমরা সবাই জানো যে এটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো তো এসএসসি লেভেলের কেমিস্ট্রির মধ্যে যখন এসএসসি পরীক্ষা হয় তখন এখান থেকে জারণ বিজারণ বিক্রিয়া এই অধ্যায় থেকে বা এই টপিকস থেকে অবশ্যই কোশ্চেন আসে, প্রত্যেক বছরই আসে। এজন্য যারা আসো তোমরা যদি সবাই ভালো মতো এইটা খেয়াল করো লেকচারগুলোর মধ্যে, বা আমি যখন আলোচনা করি তোমরা সবাই যদি খেয়াল করে শোনো মনোযোগ সহকারে, তাহলে আমার মনে হয় আর তোমাদের জারণ বিজারণ বিক্রিয়ার কোনো সমস্যা থাকবে না। তো এই জারণ বিজারণ বিক্রিয়া শেখার জন্য আগে আমাদের জারণ সংখ্যা বের করতে হবে। আমি আমার গত ক্লাসে জারণ সংখ্যা কীভাবে বের করতে হয় এটা কিছু আলোচনা করেছিলাম। আমি শুরুতে একটু আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়া জারণ মান বের করার যে পদ্ধতি এটা দেখার জন্য। তারপরে আমি চলে যাব আমার মেন টপিকস যেটা জারণ বিজারণ বিক্রিয়া, এবং বিভিন্ন রকম জারণ বিজারণ বিক্রিয়া আছে এবং তার সাথে আছে নন রেডক্স কিছু বিক্রিয়া, ওই বিক্রিয়াগুলোও দেখাবো আজকে ইনশাল্লাহ। তাহলে চলো পড়ায় চলে যাই আজকে। তাহলে দেখো আজকে আমাদের প্রথম আমাদের যেটা দরকার হবে সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে যে বিক্রিয়ার মধ্যে জারণ মান দরকার হবে। তো জারণ মান আমি কালকে গত ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কিছু, আমি আজকে আর দুই একটা ছোট করে দেখাই দেব আলোচনা, যেহেতু তোমাদের প্রয়োজন হবে জারণ বিজারণ মান বের করার। যেমন দেখো এই পটাশিয়াম ক্লোরাইড CCl5, যদি বলে পটাশিয়ামের জারণ মান কত, বা তুমি যদি বের করতে চাও এই পটাশিয়ামের জারণ মান কত, তখন কি করবা? আসলে কিছু কিছু পরমাণু আছে যাদের কিছু স্ট্যান্ডার্ড জারণ মান আছে, এটা তোমাকে জানতে হবে আগে। তো ক্লোরিনের জারণ মান কি হবে? -1। ক্লোরিনের স্ট্যান্ডার্ড জারণ মান হলো -1। তো আমি যদি এখানে এটাকে x ধরে নেই, পটাশিয়াম একে x ধরে নেই, তাহলে দেখো ক্লোরিনের কত আছে? -1 ইন্টু আছে 5টার জন্য 5, এবং একটা মোড একটা যৌগের জারণ মান 0 থাকে, তোমরা জানো 0 লিখলাম। তো x ইকুয়াল টু কত হবে? -5 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু হবে +5। আচ্ছা, জারণ মানকে প্লাস বা মাইনাস দিয়ে আলোচনা লিখতে হবে এই কারণে যে প্লাস দ্বারা বোঝায় সেই ইলেকট্রন ত্যাগ করছে, আর মাইনাস দ্বারা বোঝায় সেই ইলেকট্রন গ্রহণ করছে। তো এখানে এই পটাশিয়ামের জারণ মান কত হলো? +5। এই যৌগটার জন্য পটাশিয়ামের জারণ মান -5 +5, এবং ক্লোরিনের হলো -1। তো এভাবে আমরা বের করব বিভিন্ন রকম জারণ মান তোমাদের বের করতে হবে। আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা আয়ন অবস্থায় জারণ মান, যে যখন ধরো তোমার কোনো আয়ন থাকে, যেমন ধরো আমি একটা আয়ন লিখছি এখানে কার্বনেট আয়ন, কার্বনেট হলো 2-। তো এইটা যদি বলে কার্বনের জারণ মানটা বের করো, তাহলে কার্বনের জারণ মান কত হবে? ধরি কার্বনের জারণ মান x, ধরি কার্বনের জারণ মান x, তাহলে আমরা কি লিখবো? x সূত্র অনুযায়ী যোগ এই অক্সিজেনের স্ট্যান্ডার্ড জারণ মান হলো -2। এর সাথে দেখো কয়টা আছে পরমাণু? 3টা আছে, 3 দ্বারা গুণ সমান সমান। এখন যখন আয়ন, তখন তোমাকে মনে রাখতে হবে আয়ন হলে এখানে যদি -2 থাকে তাহলে এখানে -2ই লিখতে হবে। যদি এখানে +2 থাকতো তাহলে আমি এখানে +2 লিখতাম। যদি এখানে শুধু প্লাস থাকতো তাহলে আমি এখানে 1 লিখতাম। যদি এখানে মাইনাস থাকতো তাহলে -1 লিখলাম। এভাবে আসলে লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। তো এখন যদি এটা করো x প্লাস কত হবে? এটা দেখো প্লাস মাইনাস -6 ইকুয়াল টু হলো -2, x ইকুয়াল টু কত হয়? -2, এটা কই পাশে নিয়ে গেলে +6, অতএব x ইকুয়াল টু কত হলো? +4। অর্থাৎ এই যৌগটার মধ্যে বা এই মূলকটার মধ্যে কার্বনের জারণ মান হলো +4। এভাবে আমরা জারণ মান বের করতে পারি। এই জন্য এগুলো করলাম যে তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া দেখার জন্য অবশ্যই জারণ মানটা বের করা শিখতে হবে। যদি তুমি শিখতে পারো তাহলে তুমি অবশ্যই এই রেডক্স বিক্রিয়া সম্পর্কে ভালো ধারণা পাবা। তাহলে এখন আমি চলে যাব রেডক্স বিক্রিয়ার মধ্যে। রেডক্স বিক্রিয়া কাকে বলে? রেডক্স বিক্রিয়া হলো যে
বা জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরিত হয় বা ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া বলে। তাহলে আমরা লিখলাম রেডক্স বিক্রিয়া, রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এই জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ার মধ্যে, যে বিক্রিয়ায় ইলেকট্রন এর আদান প্রদান ঘটে বা স্থানান্তর ঘটে। আদান প্রদান লিখলাম আমি, আদান ও প্রদান ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে, জারণ বিজারণ বিক্রিয়া বলে, বিক্রিয়া বলে। তাহলে সংজ্ঞাটা এমন যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে, বা ইলেকট্রনের স্থানান্তর ঘটে, স্থানান্তরিত হয়ে এক জায়গায় ইলেকট্রন আরেক জায়গায় চলে যায়, তাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, জারণ বিজারণের মধ্যে আছে একটা জারণ বিক্রিয়া আর একটা বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কোনটা? যেমন ধরো আমি এখানে একটা বিক্রিয়া লিখি, যে কোনো বিক্রিয়া, যেমন জিঙ্ক লিখলাম, এখানে মধ্যে লিখলাম কপার সালফেট, এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে হলো জিঙ্ক সালফেট, আর উৎপন্ন হবে হলো কপার, কপার উৎপন্ন হবে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা সবাই এটা জানো বা এটা তোমরা বইয়ের মধ্যে পড়ছো অনেকবার, যে একটা পরমাণুর জারণ মান 0 থাকে। এই পরমাণুর জারণ মান কি 0, এবং একটা মৌলের, একটা যৌগের পুরোটার জারণ মান 0, কিন্তু এখানে কপারের জারণ মান হলো -2 এবং সালফেটের জারণ মান হলো এটা কপার +2 আর সালফেট হলো -2। ঠিক এখানে প্লাস এর মান হলো +2 আর সালফেটের হলো -2 আর এটার মান 0। এখন দেখো এটা একটু খেয়াল করে, এখানে কিন্তু এই জারণ মানের পরিবর্তন হয়েছে। এখানে 0 ছিল, এখানে +2 হয়ে গেছে, এখানে +2 ছিল, এখানে 0 হয়ে গেছে, বাকি সালফেটে যা ছিল তাই আছে। সালফেট ছাড়া বাকিগুলোর কিন্তু জারণ মানের পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন হওয়া মানে এখানে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে জারণ বিক্রিয়া কোনটা? এখানে 0 থেকে প্লাস, মানে তার পরিমাণ, প্লাসের পরিমাণ বাড়ছে। একটু খেয়াল করে দেখো যে এখানে 0 ছিল জারণ মান, এখানে হয়েছে +2। এখন +2 হলে এখানে সে ইলেকট্রন ত্যাগ করলেই প্লাস হয়। তোমরা কিন্তু এটা জানো, ক্যাটায়ন কাকে বলে? যখন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে আমরা ক্যাটায়ন বলি। তো এখানে 0 থেকে +2 হওয়ার অর্থ হলো যে সে ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করার ফলে +2 হয়েছে, ফলে এটা জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া কি কাকে বলে? যে বিক্রিয়ায় জারণ বিক্রিয়া কি, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়, যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বিক্রিয়া বলে। তাহলে জারণ বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বিক্রিয়া বলে। এখানে দেখো এই যে জিঙ্ক যেটা ছিল, জিঙ্ক পরমাণু, সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়ে গেছে, 2+, আর সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, ফলে দেখো জিঙ্ক পরমাণু ছিল 0 তার জারণ মান, এখানে জারণ মান 0, কিন্তু এখানে কিন্তু +2। তাহলে 0 থেকে +2 হওয়ার অর্থ হলো সে ইলেকট্রন ত্যাগ করে +2 হয়েছে, আর যেহেতু বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়েছে ফলে এটা জারণ বিক্রিয়া। এটা কি হবে? এটা জারণ বিক্রিয়া, এটা বিক্রিয়া। তাহলে এটা হলো জারণ বিক্রিয়া। আচ্ছা, যে জারণ বিক্রিয়ায় যে বিক্রিয়া ঘটায় তাকে অন্যকে সে জারিত করে নিজে বিজারিত হয়, সেজন্য সে একটা বিজারক, ফলে এটা কি হবে? বিজারক। এই জিঙ্ক এখানে বিজারক। ঠিক একইভাবে বিজারণ বিক্রিয়া কাকে বলে? যে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে প্লাস, এটা এখান থেকে এটা যখন হয়েছে,
এখান থেকে এটা যখন হইলো, এখানে এটা +2+ ছিল, এখানে 0 হয়ে গেছে, মানে কি সে প্লাসের মান কমে যাওয়ার অর্থ কি সে ইলেকট্রন গ্রহণ করছে, এর ফলে সে এই প্লাস থেকে 0 হয়ে গেল, মানে প্লাসের পরিমাণ কমে গেল। প্লাসের পরিমাণ কমে যাওয়ার অর্থ হলো সে এখানে নেগেটিভ কিছু কিছু গ্রহণ করছে, এই জন্য সে কাটাকাটি গেছে। অর্থাৎ এখানে দুইটা প্লাস ছিল, এখানে 0 হয়ে যাওয়ার অর্থ হলো সে দুইটা ইলেকট্রন এখানে গ্রহণ করেছে। আর দুইটা ইলেকট্রন গ্রহণ করলে সেটা কি হবে, বিজারণ বিক্রিয়া। তাহলে আমি এই রেডক্স বিক্রিয়াটা মুছে দেই, একটু নিচে লিখি। বিজারণ বিক্রিয়া কাকে বলে? উপরে যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। তাহলে বিজারণ কি হবে? বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। বিক্রিয়া বলে। তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হবে তাকে বিজারণ বিক্রিয়া। তুমি একটু খেয়াল করে দেখো তোমরা, যে এইখানে দেখো একটু কপার, এখানে কপারটা ছিল কি 2+ ছিল, কপারটা ছিল 2+, মানে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি ছিল। সে যখন এই যে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, দুইটা কম ছিল ইলেকট্রন, দুইটা ইলেকট্রন যখন সে গ্রহণ করলো, কপার এই যে পরমাণু হয়ে গেল, কপার পরমাণু। তাহলে এই বিক্রিয়া ইলেকট্রন কি হইল? গ্রহণ হইল। যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হবে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা জানলাম জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কাকে বলে, এবং এই জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু একই সাথে ঘটে। কিভাবে একটু খেয়াল করে দেখো। এই বিক্রিয়ায় জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে বিধায়ী সেই ত্যাগকৃত ইলেকট্রনই কিন্তু কপার গ্রহণ করতে পেরেছে। অর্থাৎ এই যে জিঙ্ক যে ইলেকট্রন ত্যাগ করলো দুইটা, সেই দুইটা ইলেকট্রনই কিন্তু কপার গ্রহণ করেছে। যদি ইলেকট্রন ত্যাগ সে না করতো তাহলে ইলেকট্রন গ্রহণও হতো না। অর্থাৎ একটা বিক্রিয়া হওয়ার কারণে আরেকটা বিক্রিয়া ঘটে গেছে, এই জন্য বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া যুগ্ম পদ ঘটে বা একই সাথে হয়। তাহলে আমার মনে হয় শিক্ষার্থী বন্ধু যারা আছো তোমরা জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে এটা বুঝতে পারছো সবাই। এখন বিভিন্ন রকম জারণ বিজারণ বিক্রিয়া আছে, যেমন তোমাদের বইতে যেগুলো আছে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এই সবগুলা বিক্রিয়া কিন্তু আসলে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমি যদি লিখি এটা, বিভিন্ন রকম জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে বিভিন্ন রকম জারণ জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে কি কি হবে? এক নম্বর আমি লিখতে পারি সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে কি লেখা যায়? বিয়োজন বিক্রিয়া, বিক্রিয়া। তারপরে লেখা যায় হইল দহন বিক্রিয়া, বিক্রিয়া। তারপরে লেখা যায় হলো প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এই চারটা বিক্রিয়ায় কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, এই সংযোজন, বিয়োজন, বিযোজন, দহন এবং প্রতিস্থাপন, এই চারটা বিক্রিয়াই হলো জারণ বিজারণ বিক্রিয়া। আমরা এখন একটা একটা করে দেখব যে আসলে কিভাবে এগুলা জারণ বিজারণ বিক্রিয়া হয়। আমরা একটা একটা করে খেয়াল করে দেখব যে আসলে কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া হয়। এই জন্য আমি সবগুলো মুছে দিলাম। এই চারটা বিক্রিয়া, এই সংযোজন, জারণ বিজারণ বিক্রিয়া আমরা এখন একে একে দেখব। প্রথম কি? সংযোজন বিক্রিয়া। যেটা এখন সংযোজন বিক্রিয়া কাকে বলে এটা কিন্তু তোমরা অন্যান্য ক্লাসেও পড়েছো, ক্লাস 8এও ছিল এটা। সংযোজন বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় একের অধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন কোনো যৌগ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন ধরো আমি একটা বিক্রিয়া লিখছি এখানে, যেমন ধরো PCl3 এর সাথে যদি ক্লোরিন যুক্ত করি তাহলে উৎপন্ন হবে কি? PCl5। এখানে সংযুক্ত হয়েছে দেখো ক্লোরিনের সাথে PCl, ফসফরাস
ট্রাইক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত করার কারণে ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করেছে। এখানে শুধু যুক্ত হয়ে গেছে, যেহেতু যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করেছে এই জন্য এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যে বিক্রিয়া একের অধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ বা মৌল গঠন করে তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। আচ্ছা, এটা সংযোজন বিক্রিয়া। আর যদি এমন হইতো H2 Cl2 যদি একম উৎপন্ন করতে HCl, এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া, কিন্তু এটাকে আবার কি বলা হয়? সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। কেন এটা সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়? যে বিক্রিয়ার মধ্যে এটাও হইতে এরকম হবে H2O2 H2O, এটাও একটা সংশ্লেষণ বিক্রিয়া। কারণ কি? যে বিক্রিয়ার মধ্যে একের অধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলি। তাহলে সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাটা আরেকবার বলছি তোমাদের, যে বিক্রিয়া একের অধিক মৌলিক পদার্থ, মৌলিক দুইটা দেখো, মৌলিক অণু, হাইড্রোজেন মৌলিক অণু, ক্লোরিন মৌলিক অণু, যে বিক্রিয়া একের অধিক মৌলিক অণু পরস্পরের সাথে বা মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলি। এখন এইগুলা যে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে বুঝবা তুমি? এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এই জারণ বিজারণ যে জারণ সংখ্যা বের করে এটা কিন্তু এখানে কাজে লাগাইতে হবে। আমাদের এইগুলা জারণ সংখ্যাটা জানতে হবে কিভাবে। তোমাদের আমি আবার একটু বের করে দিচ্ছি, যেহেতু তোমরা নতুন সবাই। তাহলে জারণ সংখ্যা, তাহলে দেখো জারণ সংখ্যা ফসফরাসের জারণ সংখ্যাটা কত, এটার ফসফরাসের জারণ সংখ্যাটা কত এটা জানতে হবে। কিন্তু এটা হলো +3 আর ক্লোরিনের কত -1, তার সাথে ক্লোরিন কয়টা আছে? 3 এর জন্য 3 দ্বারা গুণ করতে পারো তুমি। তাহলে আমার যেটা লাগবে আমি এখানে লিখতেছি আবার জারণ সংখ্যা এটা। আচ্ছা, এই ফসফরাসের 3 এটা কিভাবে আমি বের করলাম একটু খেয়াল করে দেখো, নিচে রাফে করতেছি। এই ফসফরাসকে যদি আমি x ধরি, এটাকে আমি x ধরলাম বা ফসফরাসই ধরলাম, এই ফসফরাসই রেখে দিলাম এখানে। এই ক্লোরিনের স্ট্যান্ডার্ড জারণ মান হলো -1, এর সাথে আছে কত? 3টা, 3 দ্বারা গুণ সমান কি হবে? 0। কারণ আমরা জানি একটা যৌগের জারণ মান কি হয়? 0 হয়। 0 লিখলাম। তাহলে ফসফরাস কি হবে দেখো তো? -3 ইকুয়াল টু কত? 0। অর্থাৎ ফসফরাস হবে কত? +3, -3 পেশে গেলে প্লাস হয়ে যায়। তো এইভাবে আমি ফসফরাসের জারণ মান বের করলাম +3। ঠিক ক্লোরিনের জারণ মান কত? যদি তুমি ফসফরাস +3 বসাও তাহলে ক্লোরিন -1 বের হবে। কিন্তু দেখো একটু চেষ্টা করে আবার সবাই, এই ক্লোরিনের জারণ মান বের করবো। তাহলে ফসফরাস লিখলাম +3, ক্লোরিনটা কি করবো? বের করবো। এর সাথে আছে কি 3টা, 3 দ্বারা গুণ করলাম ইকুয়াল টু কি 0। ওইটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? 3 ইকুয়াল টু হলো -3। তাহলে ক্লোরিন -3 আর এখানে 3 দ্বারা ভাগ করবো, অতএব ক্লোরিন হবে কত? -1। তো এইভাবে তুমি জারণ মান বের করতে পারো। আমি এখানে এই ফসফরাসের জারণ মান দিলাম +3, ক্লোরিনের জারণ মান -1 × 3। আর এই যে মুক্তমূলক অণু, এর জারণ মান কিন্তু 0 হবে, 0। এটা আমাদের তত্ত্বের মধ্যেই আছে যে যখন কোনো মৌলিক অণু হয় অথবা শুধু পরমাণু হিসেবে থাকে তখন তার জারণ মান 0 হয়, অর্থাৎ ক্লোরিনের জারণ মান 0। ঠিক একই রকম ভাবে এখানে ফসফরাসের জারণ মান কিন্তু +5 আর এই ক্লোরিনের জারণ মান হলো -1 ইনটু আছে কত? 5। এটা কিভাবে বের করলাম? একই রকম পদ্ধতি বের করার, যে তুমি যদি ফসফরাস এটাকে -1 ধরো, তার সাথে আছে কত? 5টা, 5 দ্বারা গুণ করো তাহলে -5 হবে। এটাকে সমান সমান পাশে নিলে +5 হয়ে যাবে। কিন্তু এইভাবে আমরা এই জারণ মানটা বের করব। এখন তুমি যদি জারণ মান বের করতে পারো, এই প্রত্যেকটা জারণ সংখ্যা বের করতে পারো পুরো বিক্রিয়ার। দেখো আমি এই যে ফসফরাসেরটা হলো এইটা লিখছি এখানে, ক্লোরিনের এটা ক্লোরিনের, এটা ফসফরাসের, এটা ক্লোরিনের। তো এই জারণ মান যদি তুমি বের করতে পারো তাহলে কিন্তু তুমি জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পর্কে লিখতে পারবা খুব সহজেই। কিভাবে লিখবে একটু খেয়াল করে দেখো। আমি লিখলাম প্রথম জারণ অর্ধ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। জারণের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে এই যে
3 থেকে কত হয়ে গেছে 5, প্লাসের পরিমাণ কি বেড়ে গেছে না কমে গেছে? এখানে প্লাসের পরিমাণ বেড়ে গেছে, কিন্তু এখানে ছিল 3, এখানে হয়ে গেছে কত 5, 3 থেকে 5 হয়েছে, মানে এখানে ফসফরাস ছিল হলো 3+, ওইখানে হয়ে গেছে কি এটা যে 5+। এখন এই যে প্লাসের পরিমাণ বাড়লো, এখানে ছিল 3+, এখানে হয়ে গেছে কত 5+। এই যে প্লাসের পরিমাণ বাড়লো, এর অর্থ কি যে সে ইলেকট্রন ত্যাগ করেছে। আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলেই প্লাস হয়, এই জন্য সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য 3 থেকে 5 হয়ে গেছে। 3 থেকে 5 এর অর্থ হলো সে 2টা ইলেকট্রন এখান থেকে ত্যাগ করেছে। তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করলে সেটা কি বিক্রিয়া হবে? যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাহলে এই যে ফসফরাস এখান থেকে যে এখানে আসলো, এটাকে কি বিক্রিয়া বলা হয়? জারণ বিক্রিয়া বলা হয়। কি বিক্রিয়া এটা? জারণ বিক্রিয়া। তাহলে এটা হবে জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া কি করলো? ফসফরাস 3+ ছিল, হয়ে গেছে 5+, মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করলো। আর বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে? দেখো, বিজারণ অর্ধ বিক্রিয়া। একটু খেয়াল করে দেখো, এখানে ছিল 0 জারণ মান, অর্থাৎ এখানে ক্লোরিন গ্যাস হিসেবে ছিল, তার কোনো জারণ মান ছিল 0, কিন্তু এখানে কিন্তু -1, অর্থাৎ এখানে 0 থেকে হয়ে গেছে কত -1। আর মাইনাস মানে কি? সেই ইলেকট্রন কি গ্রহণ করছে না ত্যাগ করছে? যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ গ্রহণ হয় তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি, এবং ইলেকট্রন গ্রহণ করলেই কিন্তু মাইনাস হয়। ইলেকট্রন গ্রহণ করলে, যেমন অ্যানায়ন কখন হয়? যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তখন তাকে আমরা অ্যানায়ন বলি। ঠিক এইখানে একই রকম কিন্তু হয়েছে, 0 থেকে -1, অর্থাৎ সেই ইলেকট্রন কি করছে? এখানে 2টা ইলেকট্রন সে গ্রহণ করে ক্লোরিন নেগেটিভ আয়ন হয়েছে, মানে 2টা ক্লোরিন আয়ন 2টা নেগেটিভ হয়ে এই ফসফরাসের সাথে গ্রহণ করতে পেরেছে। অর্থাৎ এই ফসফরাস যে 2টা ইলেকট্রন ত্যাগ করলো, সেই 2টা ইলেকট্রন কিন্তু ক্লোরিন গ্রহণ করেছে। গ্রহণ করার ফলে ক্লোরিন আয়ন হয়ে গেছে, এবং তারপরেই 2টা পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পেরেছে। তাহলে দেখো, আমরা দেখলাম এখানে যে এটা জারণ বিক্রিয়া, আর এটা কি হবে? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাহলে এখন যদি আমি পুরোটা একসাথে লিখি, তাহলে এটা হবে কি? জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, রিডক্স রিঅ্যাকশন হবে। এখন তুমি যোগফলটা শুধু লিখে দিবে এখানে 3+ প্লাস ক্লোরিন 2 প্লাস কি 2 ইলেকট্রন মাইনাস, এইখানে তারপরে এই পাশে এটা P5+, তারপরে কি আছে 2 ক্লোরিন মাইনাস, আর এখানে আছে কত +2 ইলেকট্রন। এখন এই যে এই পাশে ইলেকট্রন আর এই পাশে ইলেকট্রন একই রকম কেটে দিলাম, তাহলে এটা থাকবে P3+ প্লাস ক্লোরিন 2 P5+ প্লাস 2 ক্লোরিন মাইনাস। তাহলে আমরা এই যে পেলাম, এটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়াটা এভাবেই সম্পন্ন হলো, এভাবে রেডক্স বিক্রিয়াটা আসলে হয়। তাহলে তোমরা সবাই আমার মনে হয় একটু বুঝতে পারছো, আর আরো দু একটা দেখালে হয়তো তোমরা আরো সুন্দর করে বুঝবা। তো আমি সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম, এটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া যে একরকম জারণ বিজারণ বিক্রিয়া, এভাবে তুমি ব্যাখ্যা করতে পারো যে আসলে সংযোজন বিক্রিয়াও একরকম কি জারণ বিজারণ বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধু যারা আছো, আমার মনে হয় তোমরা এই টপিকসটা মোটামুটি বুঝতে পেরেছো, বা তোমাদের আমার মনে হয় আর কোনো সমস্যা নাই এটার মধ্যে। তারপর আমি আরো কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা এটা দেখলাম সংযোজন, এখন আমরা দেখব একটি দহন বিক্রিয়া দেখবে একটা, তারপরে আমরা অন্যগুলা দেখব। সংযোজন, পরে লিখেছিলাম বিয়োজন, তারপরে লিখেছিলাম দহন, এভাবে আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব আজকে। তো 2 নম্বরে আমি যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের সংযোজনের সাথেই কিন্তু দহন বিক্রিয়া প্রায় একই রকম, এজন্য আমি দহনটা নিয়ে একটু আলোচনা করি আগে। দহন বিক্রিয়া। আচ্ছা, দহন মানেটা কি বলো তো তোমরা? দহন কিন্তু হলো যে, দহন মানে আগুন জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো যৌগ বা মৌলকে অক্সিজেনের প্রভাবে পোড়ানো হয় তাকে দহন বিক্রিয়া বলে। তাহলে দহন বিক্রিয়ার সংজ্ঞাটা কি হবে? যে বিক্রিয়ায় কোনো যৌগ বা মৌলকে অক্সিজেনের প্রভাবে পোড়ানো হয় তাকে দহন বিক্রিয়া বলে।
সংজ্ঞাটা মনে হয় তোমরা পারবা, লেখার দরকার নাই। আরেকবার বলি আমি, যে বিক্রিয়ায় কোনো যৌগ বা মৌলকে অক্সিজেনের প্রভাবে পোড়ানো হয় তাকে দহন বিক্রিয়া বলে। যেমন ধর ম্যাগনেসিয়াম একটা মৌল, এটাকে অক্সিজেনের প্রভাবে যদি আমি পোড়াই, তাপ দেই বা পোড়াই, তাহলে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে 2 দিতে হবে আর এখানেও 2 দিতে হবে, সমতা হয়ে যাবে। তো এই দেখো, এটা কিন্তু একরকম সংযোজন বিক্রিয়ার মতো দেখা যাচ্ছে, দুইটা যুক্ত হয়েছে, কিন্তু যেহেতু এখানে আগুন দিয়ে পোড়ানো হয়েছে এই জন্য এটা একটা দহন বিক্রিয়া। কারণ দহন বিক্রিয়ার সঙ্গেই এরকম যে বিক্রিয়ায় কোনো যৌগ বা মৌলকে অক্সিজেনের উপস্থিতিতে আগুনে পোড়ানো হয় তাকে দহন বিক্রিয়া বলে। তাহলে এখানে পোড়ানো হইল দহন বিক্রিয়া। আচ্ছা, এখন এই দহন বিক্রিয়া যে একটি জারণ বিজারণ বিক্রিয়াটা কিভাবে বুঝবো আমরা? ঠিক আগের মতো আমরা বের করব জারণ মান বিজারণ মান। তাহলে জারণ সংখ্যাটা আমরা লিখি এখানে, জারণ সংখ্যা কি লিখব? এই ম্যাগনেসিয়াম মুক্তবলক জারণ সংখ্যা কি 0, এটা একটা মুক্তবলক, তার জারণ মান কি 0, অর্থাৎ মুক্ত পরমাণু বা মুক্ত গ্যাস জারণ তাদের জারণ সংখ্যা 0 হয়, এই জন্য ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যাও 0, অক্সিজেনের জারণ সংখ্যাও 0। এখন এই দুইটা জারণ সংখ্যা বের করব। তোমরা খেয়াল করে দেখো, যদি ম্যাগনেসিয়ামের জারণ মান, অক্সিজেনের জারণ মান যদি হয় স্ট্যান্ডার্ড মান -2, তাহলে ম্যাগনেসিয়ামের কিন্তু হবে +2। কারণ আমি অক্সিজেন ধরলাম -2, অক্সিজেন কিন্তু একটাই আছে -2, এটাকে ওই পাশে দিলে +2 হয়ে যায়। সুতরাং এখানে ম্যাগনেসিয়ামের জারণ মান হলো +2 আর অক্সিজেনের হলো কি -2 এবং +2। তো এইখানে কিন্তু জারণ মানের পরিবর্তন হয়েছে, একটু খেয়াল করে দেখো, দুইটাই 0 ছিল, কিন্তু এদের মধ্যে পার্থক্য কিন্তু হয়ে গেছে, 0 থেকে +2, 0 থেকে -2, এবং দুইটা পূর্ণ থাকলে উভয়ের সাথে 2 দ্বারা গুণ হবে। উভয়কে 2 দ্বারা আবার আমরা গুণ করতে পারি, 2 দ্বারা গুণ। যেহেতু এখানে কি আছে, 2 আছে, এই 2টা তুমি সামনেও লিখতে পারো। আচ্ছা, সামনেই লিখে দিই আমি, তাহলে 2টার সাথে 2 দ্বারা গুণ হবে, 2 যেহেতু সামনে আছে। তো শিক্ষার্থী বন্ধু যারা আছো, তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে ছিল 0, এখানে হয়ে গেছে +2। প্লাস অর্থ কি সে ইলেকট্রন গ্রহণ করেছে না ত্যাগ করেছে? ইলেকট্রন কিন্তু ত্যাগ করলে প্লাস হয়, তাহলে 0 থেকে +2 মানে ইলেকট্রন ত্যাগ, আর 0 থেকে -2 মানে কি ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ করলেই তো মাইনাস হয়। তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি, এখান থেকে যখন সে এখানে আসছে তার বিক্রিয়া হয়ে গেছে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। আর এখান থেকে যখন এখানে আসছে তখন কিন্তু এটা হয়ে গেছে কি বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। কিভাবে জারণ হলো আমি যদি লিখি জারণোদ্ধ বিক্রিয়া, জারণোদ্ধ বিক্রিয়াটা কি হবে? ম্যাগনেসিয়াম 0 ছিল, 2 মোল দিলাম, সে কি করছে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে এবং 2টা আয়ন, এই জন্য 2 দিলাম সামনে। দেখো 2টা ম্যাগনেসিয়াম 2 সামনে দিলাম, এবং একটা ম্যাগনেসিয়াম 2টা করে ইলেকট্রন ত্যাগ করছে। সুতরাং 2টা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 4টা ইলেকট্রন সে ত্যাগ করছে। একটু খেয়াল করে দেখো সবাই, একটা ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে 2টা, যেহেতু 2টা ম্যাগনেসিয়াম 2 দুগুণে কত হয় 4, 4টা ইলেকট্রন সে ত্যাগ করলো। আর যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কি হবে? বিজারণোদ্ধ বিক্রিয়া। এখানে অক্সিজেন 0 ছিল, 2, এ কি করলো 4টা ইলেকট্রন গ্রহণ করার ফলে অক্সিজেন হয়ে গেল 2-। তো খেয়াল করে দেখো, 2টা অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু 2টা করে ইলেকট্রন গ্রহণ করছে, ফলে ইলেকট্রন গ্রহণ করছে মোট 4টি, এই জন্য 2 লিখলাম, প্রত্যেকটা 2টা করে ইলেকট্রন গ্রহণ করেছে। আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা কি বিক্রিয়া বলি? বিজারণ বিক্রিয়া বলি। তাহলে এটা কি হবে? পুরোটা একসাথে হলে হবে জারণ এবং বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, রেডক্স রিয়াকশন।
এখন আমি যোগ করে দিতে পারি 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন 2, 4 ইলেকট্রন মাইনাস 2 ম্যাগনেসিয়াম 2 প্লাস 4 ইলেকট্রন মাইনাস 2 অক্সিজেন 2 মাইনাস। এই উভয় পক্ষ থেকে ইলেকট্রন কাটা দেওয়া যায়, সুতরাং এটা লেখা যায় 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, সুতরাং 2 ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস 2 অক্সিজেন 2 মাইনাস। তাহলে দেখো একই সাথে জারণ এবং বিজারণ বিক্রিয়া কিন্তু ঘটছে। এটা খেয়াল করে দেখবা তোমরা সবাই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, সেই ত্যাগকৃত ইলেকট্রন কিন্তু অক্সিজেন গ্রহণ করেছে। যদি সে ত্যাগ না করতো সে গ্রহণ করতে পারতো না, আর ত্যাগ করলে অবশ্যই গ্রহণ করতে হবে। সুতরাং আমরা এটা বলতে পারি যে যে ইলেকট্রন ত্যাগ করবে অবশ্যই তাকে এমন একটা অবস্থা ত্যাগ করতে হবে যখন তার গ্রহণ করার মধ্যে কেউ থাকবে তার সাথে। এই জন্য আমরা বলতে পারি যে জারণ বিজারণ বিক্রিয়া যুগ্মপদ ঘটে বা একই সাথে ঘটে। কেউ ইলেকট্রন ত্যাগ করতে হলে কাউকে ইলেকট্রন গ্রহণ করতে অবশ্যই হয়। এইভাবেই জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় এবং একই সাথে ঘটে, এই জন্য বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া যুগ্মপদ ঘটে। তাহলে আমার মনে হয় শিক্ষার্থী বন্ধু যারা আছো তোমরা এই দুইটা বিক্রিয়া অর্থাৎ দহন এবং সংযোজন বিক্রিয়া বুঝতে পারছো। যেহেতু সময় খুব অল্প, আমি 4টা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এটা মুছে দিলাম, আর তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জানাবা, আমি সেটা সমাধান করার চেষ্টা করব অবশ্যই। আচ্ছা, তারপরে আমরা জানি যে বিযোজন বিক্রিয়া কি। বিযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া হলো বিযোজন বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একের অধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিযোজন বিক্রিয়া বলে। একটা বিক্রিয়া লিখলে তোমরা খুব সহজেই বুঝবা। যেমন ধরো আমি লিখলাম FeCl5, এটা হয়ে গেল কি FeCl3, আর হলো Cl2। মানে এখানে এই আয়রন পেন্টাক্লোরাইড ঠিক হয়ে গেছে আয়রন ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস। তো এখানে একটা যৌগ ভেঙে একাধিক কি হয়েছে যৌগে বা মৌলে পরিণত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ার মধ্যে একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় এবং নতুন ধর্মের তৈরি হয় তাকে আমরা বিযোজন বিক্রিয়া বলি। মনে হয় সংজ্ঞাটা সবাই বুঝছো, লেখার দরকার নাই। যে বিক্রিয়ায় একের অধিক একটি যৌগ ভেঙে একটি মৌলে বা যৌগে পরিণত হবে তাকে বিযোজন বিক্রিয়া বলে। অর্থাৎ একটা ভেঙে একের অধিক হবে, একটা ভেঙে একের অধিক হবে, তাকে আমরা বিযোজন বিক্রিয়া বলি। এখন এই বিযোজন বিক্রিয়াও একটি জারণ বিজারণ বিক্রিয়া, এটাকে আমাদের দেখতে হবে যে কিভাবে এই বিযোজন বিক্রিয়া কি হবে, একটি জারণ বিজারণ বিক্রিয়া হবে। একটু খেয়াল করে দেখো সবাই, আবার আগের মতো আমাকে আগে জারণ মান বের করতে হবে। এই জন্য শিক্ষার্থী যারা আছো তোমরা সবাই এই জারণ মানটা অবশ্যই বের করা শিখবা। জারণ সংখ্যা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা একটু খেয়াল করে দেখবা। আর তারপরে যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা এটা, তাহলে আমি সেটা সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে এটা হবে দেখো +5, আয়রনের +5 আর ক্লোরিনের -1, কিন্তু তার সাথে 5 আছে, 5টা গুণ। তাহলে আয়রনের হলো +5, আয়রন +5, এইটা থেকে আমি কিন্তু বুঝতে পারলাম কারণ একটা ক্লোরিন হলো -1, 5টা ক্লোরিন কি হবে 5টা মাইনাস, মানে -5, ওইটাকে আমি ওই পাশে নিয়ে গেলে হবে +5, অর্থাৎ আয়রনের হলো +5 আর ক্লোরিনের -1। ঠিক একই রকম ভাবে এটা হলো কি +3, -1 × 3, আর ক্লোরিন হলো কিন্তু 0। একটু খেয়াল করে দেখো এই যে এখানে প্লাস এই যে 5, এখান থেকে কি হয়ে গেছে প্লাস, এটা 3 হয়ে গেছে। কিন্তু 3 হয়ে যাওয়ার অর্থ কি, +5 ছিল, 5 থেকে 3, মানে প্লাসের পরিমাণ কমে গেছে। কিন্তু প্লাস কমে যাওয়ার অর্থ কি, সে কি ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে? তোমরা একটু খেয়াল করে দেখো, ইলেকট্রন কিন্তু নেগেটিভ। যদি সে ইলেকট্রন ত্যাগ করতো তাহলে কিন্তু প্লাসের পরিমাণ বাড়তো, ইলেকট্রন গ্রহণ করলে কি হয় প্লাসের পরিমাণ কমে যায়। যদি ইলেকট্রন ত্যাগ করতো তাহলে প্লাসের পরিমাণ বাড়তো, কিন্তু না বাড়ে এখানে কি প্লাসের পরিমাণ কমে গেছে, 5 থেকে হয়ে গেছে 3, অর্থাৎ সেই ইলেকট্রন এখানে ত্যাগ করে গ্রহণ করেছে। ঠিক একইভাবে এখানে মাইনাস ছিল, এখানে হয়ে গেছে কি 0, মাইনাস থেকে 0 হওয়ার অর্থ কি মাইনাসের পরিমাণ কমে গেছে, মানে সেই ইলেকট্রন কি করছে এখানে ত্যাগ করেছে। মাইনাস ছিল, মাইনাস থেকে হয়ে গেছে 0, ইলেকট্রন
ত্যাগ করার কারণে কিন্তু এটা হয়েছে। সুতরাং আমরা এটা বলতে, এটা হলো জারণ বিক্রিয়া। এটা কি সরি, এটা হবে বিজারণ বিক্রিয়া, বিজারণ। আর এটা কি হবে? জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, বিক্রিয়া। তাহলে আমরা এখন একটু লিখি আগের মতোই, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। কি হবে অর্ধ বিক্রিয়াটা? আর জারণ অর্ধ বিক্রিয়া যেটা হবে একটু খেয়াল করে দেখো তোমরা সবাই। এইখানে এটা ছিল কি মাইনাস নেগেটিভ, আমি দুইটা নিলাম, যেহেতু দুইটা এখানে জিরো হয়ে গেছে, দুইটা মাইনাস নিলাম, 5টা থেকে দুইটা নিয়ে নিলাম, দুইটা নেগেটিভ নিলাম। তারা কি করলো? দুইটা করে ইলেকট্রন ত্যাগ করলো। ত্যাগ করলে এই ক্লোরিন গ্যাস, এই বিক্রিয়ার নিচে একটু দেখাই দিচ্ছে তোমাদের একটা একটা করে। যদি একটা ইলেকট্রন সে ত্যাগ করে বা তার কাছ থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, এখানে দেখালাম, তাহলে কি হবে? একটা প্লাস হয়ে যাবে। এখান থেকে একটা ইলেকট্রন দেখো মাইনাস, মানে সরাই দিছি, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বেশি আছে, এখানে সরাই দিলে একটা ইলেকট্রন, একটা ক্লোরিন পরমাণু হবে। এভাবে যদি আরেকটা ক্লোরিন থেকে আবার ইলেকট্রন সরাই দেই, তাহলে এটাও কি ক্লোরিন পরমাণু। আর দুইটা ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে কি হবে? ক্লোরিন গ্যাস হয়ে যাবে। কিন্তু এখন এই যে মাইনাস, এটাকে যদি ওই পাশে নিয়ে লিখি, এইখানে তো মাইনাস ইলেকট্রন এখান থেকে ত্যাগ করে দিচ্ছি, মানে ইলেকট্রনটা সরাই দিচ্ছি মাইনাস। যদি এটাকে ওই পাশে নিয়ে লিখি তাহলে কি হয় একটু খেয়াল করে দেখো তো। ওই পাশে গেলে এটা প্লাস ইলেকট্রন হয় না? আসলে এইভাবে এটা করা হয় জারণ বিক্রিয়ার ক্ষেত্রে, এই জন্য এই ডান পাশে ইলেকট্রনটা লেখা হয়, আর বিজন বিক্রিয়ার ক্ষেত্রে এই পাশে প্লাস দিয়ে ইলেকট্রনটা লেখা হয়। তো এখানে কিন্তু এই বিক্রিয়াটা আসলে ঘটেছে, যেটা আমি লিখলাম, যে এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো এবং ক্লোরিন গ্যাসে পরিণত হলো পরস্পরের সাথে। এই ত্যাগকৃত দুইটা ইলেকট্রন বিজারণ অর্ধ বিক্রিয়া সে গ্রহণ করছে, বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ কে করছে? এই দেখো আয়রন কি ছিল? আয়রন ছিল 5+, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তো এখান থেকে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা ইলেকট্রন আর প্রোটন একই রকম হলে কি থাকে? এখানে 3+ থাকে, ঠিক না? যে দুইটা ইলেকট্রন এখানে গ্রহণ করার ফলে দুইটা নিউট্রাল হয়ে গেছে এবং দুইটা কমে গেছে, এই জন্য এটা 3+ হয়ে গেল। এখন আমি পুরোটাকে যদি একসাথে লিখি, তখন এটা হবে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া, বিক্রিয়া। তাহলে শুধু যোগ করে লিখলেই হবে 5+, 2 ইলেকট্রন মাইনাস, ক্লোরিন 2 ইলেকট্রন মাইনাস, আর এটা হবে কি Fe3+। তাহলে এটাই ভাবে লেখা যায় 2 নেগেটিভ প্লাস কি Fe5+। এখানে ইলেকট্রন আর ইলেকট্রন কেটে দিলাম, ক্লোরিন 2 প্লাস কি Fe3+। এই যে হয়ে গেল আমার জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে বিযোজন বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে ইলেকট্রন ত্যাগ হলো এবং ইলেকট্রন গ্রহণ হলো। এখানে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করলো এবং আয়রন ইলেকট্রন গ্রহণ করলো, এবং এটার যোগফলটা এখানে লিখলাম এইভাবে। তো তোমরা, আমার মনে হয় যে 3 রকম বিক্রিয়া, যে জারণ বিজারণ বিক্রিয়া, তোমরা সবাই অবশ্যই এটা বুঝতে পারছো যে এই 2 রকম বিক্রিয়া, যে জারণ বিজারণ বিক্রিয়া। এখন শিক্ষার্থী বন্ধু যারা আছো, আমি তোমাদের সাথে শেষ জারণ বিজারণ বিক্রিয়া, যেটা তোমাদের বইতে আছে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু দেখাবো। তোমরা যদি লিখে নাও ভালো হয়, একবারে তোমরা এটা জানা হয়ে যাবে খুব ভালো করে, এবং আমার মনে হয় পরীক্ষায় তোমরা অবশ্যই এটা অ্যান্সার করতে পারবা। তাহলে এখন আমি যেটা দেখব সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, যে একটি জারণ বিজারণ বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াও একটি জারণ বিজারণ বিক্রিয়া। এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা সবাই ক্লাস 8-এ সবাই কিন্তু এই সংজ্ঞাগুলো পড়েছো, এজন্য আমি মুখে বলছি, সংজ্ঞাগুলো লিখলাম না, এই কারণে যে তোমরা এই সংজ্ঞাগুলো সবাই জানো বা বই থেকেও তোমরা একটু শিখতে পারবা। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? প্রতিস্থাপন বিক্রিয়া হলো, যে ধরো আমি সোজাটা দিয়ে আগে করাই, এই জিঙ্ক লিখলাম, এখানে
কপার সালফেট লিখলাম, এটা এখানে কি হবে জিঙ্ক সালফেট আর হবে কি কপার। কপার কপার তো এখানে প্রতিস্থান বিক্রিয়ার সংজ্ঞাটা এরকম যে যে বিক্রিয়ায় কোনো একটা মৌল কোনো একটা যৌগ থেকে ওই মৌলকে অপসারণ করে সে ওই জায়গা দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তো খেয়াল করে দেখো এখানে এই যে জিঙ্ক এইটা কি করছে এখান থেকে তাকে সরাই দিছে, তাকে সরাই দিয়া সে কিন্তু এই জায়গাটা দখল করে ফেলছে, অর্থাৎ কপারের জায়গায় কিন্তু জিঙ্ক চলে আসছে। দেখছো এই জিঙ্ক কি করলো কপারকে এখান থেকে সরাই দিল এবং এই কপারের জায়গায় জিঙ্ক স্থান দখল করলো, কপারটা সরে কিন্তু এই পাশে চলে আসছে। এই জন্য এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো একটি মৌল কোনো একটা যৌগ থেকে অপর মৌলকে অপসারণ করে এবং সে ওই নিজের জায়গা দখল করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এই প্রতিস্থাপন বিক্রিয়া যে জারণ বিজারণ বিক্রিয়া এটা আমরা দেখব যে কিভাবে আসলে সে জারণ বিজারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়াও একটি জারণ বিজারণ বিক্রিয়া, এটা আমরা আলোচনা করে দেখব সবাই যে আসলে কিভাবে সে জারণ বিজারণ বিক্রিয়া। এই জন্য আমাকে যা করতে হবে ঠিক আগের মতোই জারণ মানটা আগে বের করতে হবে। তাহলে জারণ সংখ্যা কত হবে, এটা দেখো 0 কিন্তু এটা 0 আর এটা কত হবে +2 আর সালফেটের জারণ মান কিন্তু -2। সালফেট একটা যৌগমূলক যার জারণ মান কি -2, ঠিক একই রকম এটা হবে +2 আর সালফেট কত -2 আর এটা এখানে 0। এখন এই যে জিঙ্ক এখান থেকে এখানে আসছে, তো এখান থেকে এখানে আসার ক্ষেত্রে এইখান থেকে এইখানে আসার ক্ষেত্রে কি হয়েছে এখানে একটু খেয়াল করে দেখো সবাই। এখানে ছিল হলো 0, এখানে হয়ে গেছে +2। আমরা কিন্তু জানি প্লাস হওয়ার অর্থ হলো সেই ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে ইলেকট্রন এখানে ত্যাগ করেছে, তাহলে এটা হবে কি জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া তাহলে জিঙ্ক ছিল কত 0, জিঙ্ক হয়ে গেছে কত 2+। আসলে এই যে এখানে যে প্লাস এটা কিন্তু এর উপরে লিখতে হয়, 2+ এর উপরে কি লিখলাম 2+। আর সে দুইটা ইলেকট্রন কি করছে এখানে ত্যাগ করেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করার কারণে কিন্তু 2+ হয়েছে, যেমন লিখলাম দুইটা ইলেকট্রন সে ত্যাগ করেছে। ঠিক একই রকম ভাবে বিজারণ অর্ধ বিক্রিয়া, তো এই ক্ষেত্রে কি হইলো দেখো কপার কপার ছিল আয়ন 2+ ছিল, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, হয়ে গেল কপার পরমাণু। এখন আমি যদি এটাকে লিখি রেডক্স বিক্রিয়া, রেডক্স রিঅ্যাকশন, তাহলে কি হবে জিঙ্ক প্লাস কপার 2+ প্লাস কি 2 ইলেকট্রন মাইনাস, এখানে হবে জিঙ্ক 2+ 2 ইলেকট্রন মাইনাস আর কি হবে কপার। এই পাশে ইলেকট্রন কেটে দিলাম, তাহলে এটা হবে জিঙ্ক +2 কপার 2+, এখানে হয়ে গেল জিঙ্ক 2+ আর কপার হয়ে গেল কি পরমাণু। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে এটা জারণ বিক্রিয়া, কারণ ইলেকট্রন সে এখানে কি করছে ত্যাগ করছে, তাহলে এটা হয়ে গেছে জারণ। আর এই কপারটা ইলেকট্রন কি করছে এখানে গ্রহণ করছে, তাহলে এটা হবে কি বিজারণ। আমি এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা লিখলাম এভাবে। এখন তোমরা যদি সৃজনশীল আসে তোমরা কিভাবে অ্যান্সার করবা একটু খেয়াল করে দেখো। এইভাবে এটা তো লিখতে হবে, প্রথম লিখবা যে উদ্দীপকের যৌগ বিক্রিয়ার জারণ মান বের করলাম, এভাবে বিক্রিয়া লিখলাম। এরপর লিখতে হবে এখানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয় এবং কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার গ্রহণ করার ফলে কপার পরমাণুতে পরিণত হয়। নিচে অর্ধ বিক্রিয়া দেখানো হলো, তারপরে এই বিক্রিয়াগুলো লিখবা এবং তারপর আর কিছু কথা লিখে এটা শেষ করে দিবা। তোমরা যদি এইভাবে অ্যান্সারটা করো আসলে এসএসসি লেভেল কেমিস্ট্রিতে, তাহলে আমার মনে হয় যদি এটা 4 নাম্বার থাকে 4-এর মধ্যে তুমি 4ই পাবা, 3 থাকলে 3-এর মধ্যে 3ই দিবে, স্যার তোমাকে নাম্বার কোনো কাটার অপশন নাই এখানে, অর্থাৎ ফুল নাম্বার তুমি পাবা যদি তুমি এইভাবে অ্যান্সারটা করো। আসলে সব টিচাররা এটা দেখে, আমরা যখন বোর্ডের খাতা দেখি আমরাও দেখি যেভাবে করছে কিনা ছাত্রছাত্রীরা, যদি তারা করে তাহলে অবশ্যই তাকে আমরা ফুল নাম্বার দিয়ে দিই।
তাহলে তোমরা এইভাবে জারণ বিজারণ বিক্রিয়াটা আমি দেখালাম তোমাকে। আসলে খুব লং ভিডিও হলে অনেকে দেখতেও কষ্ট হয়, আরও অনেক ডিটেলসে এটা সম্পর্কে আলোচনা করা যায়। আমি এইভাবে আলোচনা করলাম। তারপরে যদি তোমাদের কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি এটা সমাধান করার চেষ্টা করব। বা কোনো বিক্রিয়া যদি তোমরা না বোঝো বা কোনো বিক্রিয়া সম্পর্কে জানতে চাও সেটাও বলবা, আমি সেই বিক্রিয়া সমাধান করে দেখাই দেব তোমাদের। আচ্ছা, এরপরে আমার আছে নন রেডক্স বিক্রিয়া। আসলে নন রেডক্স বিক্রিয়াটা কোনটা? যে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরিত হয় না ওইটাকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয় না, নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া কি কি আছে? যে প্রথম কথা হলো যে বিক্রিয়া কি হবে না, ইলেকট্রনের আদান প্রদান হবে না, তাকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। সংজ্ঞা তোমরা সবাই পারবে, মুখে বলছি, তোমরা সবাই মনে হয় পারবে এটা, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয় না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। অর্থাৎ ইলেকট্রনের ত্যাগ বা গ্রহণ হয় নাই যেখানে, তাকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান বা ত্যাগ গ্রহণ হয় না তাকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলি। নন রেডক্স বিক্রিয়ার মধ্যে তোমাদের বইতে অনেকগুলো বিক্রিয়া আছে, যেমন আছে হলো প্রশমন বিক্রিয়া, এই বিক্রিয়াটা আছে। তারপরে 2 নাম্বার আছে অদক্ষেপণ বিক্রিয়া, অদক্ষেপ বিক্রিয়া, এটাও একটা নন রেডক্স বিক্রিয়া। এভাবে আরো কিছু এভাবে আছে, অদক্ষেপণ বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, এগুলা হলো নন রেডক্স বিক্রিয়া। তাহলে আমরা এই সম্পর্কে আসলে জানলাম যে নন রেডক্স বিক্রিয়া কি কি। প্রশমন বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া এবং অদক্ষেপণ বিক্রিয়া কি নন রেডক্স বিক্রিয়া। এবার আমি দেখি আসলে প্রশমন বিক্রিয়াটা কোনটা। তোমরা প্রশমন বিক্রিয়া যেটা, এটা কিন্তু ক্লাস 8-এ, সরি তোমরা ক্লাস 8-এ, হ্যাঁ 8-এ কিন্তু এই বিক্রিয়াগুলো পড়েছো, প্রশমন বিক্রিয়া। আমি একটা উদাহরণ দিলেই মনে হয় তোমরা বুঝতে পারবা বা তোমরা চিনতে পারবা। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড এর সাথে যুক্ত হবে HCl, না সরি, যেমন ধরো হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে যদি HCl বিক্রিয়া করে উৎপন্ন হবে কি সোডিয়াম ক্লোরাইড, আর উৎপন্ন হবে পানি। প্রশমন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার। এখানে দেখো এটা হলো ক্ষার, এটা কি ক্ষার, এটা কিন্তু অ্যাসিড। বিক্রিয়া করে উৎপন্ন হবে লবণ আর উৎপন্ন করবে কি পানি। যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ তাদের প্রশমন অর্থাৎ নিউট্রালাইজেশন বিক্রিয়া, তাদের ধর্ম হারায়। অ্যাসিড ধর্ম ক্ষার ধর্ম নাই, এখানে লবণ এরকম নিরপেক্ষ ধর্ম নাই, পানি নিরপেক্ষ, অ্যাসিড বা ক্ষার ধর্ম নাই, এর জন্য এদেরকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এখন এই প্রশমন বিক্রিয়াও যে নন রেডক্স বিক্রিয়া, এটা আমি কিভাবে বুঝবো দেখো একটু খেয়াল করে। এটা হলো প্লাস ভাঙলে এমন হয় মাইনাস হয়, এটা HCl প্লাস হয়, ক্লোরিন কি হয় মাইনাস হয়। নিয়ম কি, এই বিপরীত আয়তনগুলো পরস্পরের সাথে যুক্ত হয়। এই সোডিয়াম প্লাসের সাথে মাইনাস যুক্ত হয়ে এটা তৈরি করলো, ঠিক একই রকম ভাবে এটার সাথে এটা যুক্ত হয়ে দেখো এই যে এটা তৈরি করে ফেললো। তো এই জন্য এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, যেখানে কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না। আসলে এই যে যৌগগুলা পরস্পরের সাথে বিপরীত ধর্মী আদানগুলো পরস্পরের সাথে যুক্ত হয়েছে, সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, প্লাস মাইনাস সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেললো, হাইড্রোক্সাইড হাইড্রোজেন যুক্ত করে পানি তৈরি করে ফেললো। যেহেতু এখানে ইলেকট্রন আদান প্রদান হয় না এই জন্য এটাকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। এই জন্যই প্রশমন বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া। ঠিক একই রকমভাবে অদক্ষেপণ বিক্রিয়াও নন রেডক্স বিক্রিয়া। যেমন আমি একটা ছোট উদাহরণ এখানে দেই তোমাদের, যেমন ধরো সিলভার নাইট্রেটের সাথে যদি তুমি কি করো সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করাও তাহলে উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড আর উৎপন্ন হইল সোডিয়াম নাইট্রেট, এটা উৎপন্ন হয়। এটা কিন্তু একটা অদক্ষেপণ বিক্রিয়া, কিন্তু এটা অদক্ষেপ পূর্বে, মানে অদক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা হলো যে দুইটা একের অধিক যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি এমন একটা যৌগ পাওয়া যায় যেটা পানিতে দ্রবণীয় না বা পানির নিচে তলানি পড়ে, এটা পানিতে দ্রবণীয় না এবং পানির নিচে তলানি পড়বে, তাকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। তাহলে এটা একটা নন রেডক্স বিক্রিয়া। এখন সরি, এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া এবং তার সাথে এটা একটা নন রেডক্স বিক্রিয়াও।
কারণ কি দেখো, এই যে সিলভার এটা হলো প্লাস, আর নাইট্রেট কি হবে, এটা মাইনাস, সোডিয়াম প্লাস, ক্লোরিন কি মাইনাস, এটার সাথে এটা যুক্ত হবে, এই যে যুক্ত করে এটা উৎপন্ন করলো, আর এই দুইটা যুক্ত হয়ে পরস্পরের সাথে এটা তৈরি করলো। সুতরাং এই জন্য এটাকে বলা যায় একটি নন রেডক্স বিক্রিয়া, এবং এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া। কারণ সিলভার ক্লোরাইড এখানে অদক্ষেপ, নিচে তলানি পড়ে, বিক্রিয়া করার ফলে এটা অদ্রবণীয় এবং এটা পানির সাথে মেশে না এবং সে তলানি তৈরি করে, এই জন্য এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া। আসলে শিক্ষার্থী বন্ধু যারা আসো তোমরা, তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা আমার সাথে এখনও আসো ক্লাসে, এবং তোমরা, আমার মনে হয় যে টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করলাম তোমরা সবাই সেগুলো বুঝতে পারছো, বা তোমাদের এটার মধ্যে সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারো সমস্যা থাকে, কারো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবা, আমি তোমার সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করব, এবং বাকি পরবর্তী ক্লাসে আমি বাকি যে অধ্যায়ের যে অংশগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি, নিরাপদে থাকো কোভিড-19-এর মধ্যে, আশা রাখি সুস্থ থাকো, এবং এই বলে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।